এটা এমন এক সময়ের গল্প যখন আমরা দেখতে পাই পৃথিবীতে বিশাল পানির সংকট দেখা দিয়েছে। পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো গাছপালায় সবুজ ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকের চেয়েও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনো পানি আছে সেখানে গিয়ে থাকতে শুরু করেছে। কিন্তু সব সময় যেটা হয়ে আসছে, পৃথিবীতে ধনীদের উপর যত সমস্যায় আসুক না কেন তাতে তাদের কিছুই হয় না। ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে, কারণ কোথাও কোথাও এমন জায়গা এখনো আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায়, আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলোকে তারা শহরের সেসব জায়গাতেই সাপ্লাই দেয় যেখানে ধনীরা বসবাস করে, কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতেই বাধ্য। বন্ধুরা, আমরা আজকে এমন এক নির্দয় ভবিষ্যৎ পৃথিবীর গল্প শুনতে চলেছি যেখানে সব পানি শুকিয়ে গেছে। তোমাদের সাথে আছি আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। মুভির শুরুতে আমরা হোমস নামের একটি পরিবারকে দেখতে পাই। পরিবারের মধ্যে একজন পিতা যার নাম নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম অনেক কষ্ট করে একটা গ্রামে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা জমি আছে যেখানে সবসময় তার পিতা চাষাবাদ করত, কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিটিতে কৃষিকাজ আর করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব। তবে কারোরই নেস্টের কথা বিশ্বাস হচ্ছিল না, তাই নেস্ট নিজেই জমি খনন করতে থাকে এই আশায় যে সেখান থেকে ভাগ্যক্রমে পানি বের হলে সে চাষাবাদ করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেস্টের জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে যারা সেই মেশিনটিকে চুরি করতে এসেছে। নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায়, আর চোররা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে তখন তার চালাকি করে বলে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে আমরা অনেক উপকৃত হতাম। এটা বলেই সে চোর তার কাছে থাকা গান বের করে যেন সে নেস্টকে গুলি করতে পারে। কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিনই মোকাবেলা করে অভ্যস্ত, তাই সে দ্রুত চোরটি শুট করার আগেই তাকে গুলি করে মেরে ফেলে। এরপর নেস্ট তার মেশিন চেক করতে আসলে তখন বেচারা জানতে পারে সেখানে যে অল্প পানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে। তার মানে এখন তাকে দূরের কোনো একটি জায়গায় গর্ত করে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায়। নেস্ট জেরুমের সাথে ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা, যেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয়। নেস্ট মূলত অবসরে এদেরকে মদ বা খাবার পানি ডেলিভার করার কাজ করত। সে শহর থেকে সব জিনিসগুলোকে নিজের গাধার পিঠে করে এনে এই ওয়াটারম্যানদেরকে দিয়ে দেয়। এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের এক লোক রয়েছে যার সাথে নেস্টের ভালো সম্পর্ক। নেস্ট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তুমি এখন বড় বড় মেশিন লাগিয়েছো, এখন এখান থেকে কিছুটা দূরে আমার একটা জমি রয়েছে যেখানে আগে কিছুটা পানি বের হতো, কিন্তু তোমার এখানে বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানিগুলো আমার জমি পেত সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে। তুমি কি তোমার এই মেশিনের লাইন অন্য কোনো জায়গায় নিতে পারবে? তখন ম্যাক্স বলে, এটা তো আমার কাজ না, তুমি কথা বলতে চাইলে আমার বসের সাথে কথা বলতে পারো। নেস্ট জানতো বস তো আর তার কথা শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘরে ফিরতে থাকে। কিন্তু ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। আসার সময় তার গাধার পা একটি পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে গাধাটি নিচে পড়ে যায়, যার কারণে তার একটি পা ভেঙে যায়। বেচারা গাধা পিপাসার কারণে এমনিতেও কষ্ট পাচ্ছিল, আর এখন তো তার একটি পাও ভেঙে গেছে। তাই কষ্ট কমানোর জন্য নেস্ট তাকে সেখানেই মেরে ফেলে। এছাড়া নেস্টেরও আর কোনো উপায় ছিল না। এরপর সে একটি নিলাম ঘরে আসে যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেস্টও এমন একটি রোবটকে কিনতে এসেছিল যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্লেম নামের এক ছেলে রোবটের জন্য বিড করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায়, যেটা পেয়ে
নেস্ট আর জেরোম অনেক খুশি হয়েছিল যে যাক, যে কোনো কাজের জন্য একটা জিনিস তো হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথরিন রয়েছে, যে কিনা কিছু সময় আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন যেহেতু নেস্টের কাছে টাকা নেই, সে আর টেকনোলজি ঘরে নিয়ে আসতে পারবে না, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে। হসপিটাল থেকে বের হয়ে নেস্টের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবেও দুর্বল ছিল। তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়, কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব, কিন্তু তার মন ছিল অনেক বড়। নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্লেম পৌঁছায় আর সে বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেস্ট জানতো ফ্লেম একটা বদমাইশ ছেলে, সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে। তাই নেস্ট রোবট দিতে সাফ মানা করে দেয়। তোমাদের এখানে বলে দেই, ফ্লেমের সাথে নেস্টের মেয়ে ম্যারির একটি রিলেশনশিপ আছে। ফ্লেম ও ম্যারি একে অপরকে ভালোবাসে। নেস্ট অনেকবার ম্যারিকে বোঝায় সে যেন ফ্লেম থেকে দূরে থাকে, সে ভালো ছেলে না। কিন্তু ম্যারি জীবনে কোনো ছ্যাঁকা না খাওয়ার কারণে সে নেস্টের কথায় কোনো কানই দেয় না, বরং সে ফ্লেমের কারণে তার পিতাকে ঘৃণা করে। বাবা মার কথা না শোনার কারণে ম্যারির সাথে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা তা আমরা সামনেই জানতে পারবো। এর পরদিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুঁড়ছিল, সে যেন সেখান থেকে পানি বের করতে পারে, কিন্তু বড় মেশিনের পাইপলাইন গুলোর কারণে আশেপাশের অনেক এলাকা শুকিয়ে রয়েছে। তাই নেস্ট এখানেও নিরাশ হয়ে যায়। নেস্ট গর্ত খোঁড়ার সময় সে জেরোমের সাথে গল্প করছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন আমি একটি মেয়েকে দেখেছিলাম যার চুল তো ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এখন তুমি বড় হয়ে গিয়েছো, তুমি বললে তোমার সাথে আমি ফিক্স করিয়ে দেই। না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকবো, তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে নষ্ট না করে আমাদেরকে ভালোভাবে কাটানো উচিত। এভাবে নেস্ট আর তার ছেলের কথাবার্তা বলে ভালো সময় কাটে। এরপর নেস্ট যখনই ঘরে ফিরে আসে তখন ম্যারি বলে, আমার টাকা চাই বাবা, আমি ফ্লেমের সাথে যাচ্ছি আর এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। নেস্ট বলে, তোমার দম বন্ধ হয়ে আসছে মানে? আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি, তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি, তবুও তুমি এমন কথা বলছো? কিন্তু ম্যারি উপর থেকে জবাব দেয়, সে বলে, আমি এখানে বসবাস করছি না মোটেই, বরং সার্ভাইভ করছি। আমি এমন জীবন চাই না। নেস্ট এত বোঝানোর পরেও যখন ম্যারি তার কথা মানতে চায় না, তখন নেস্ট ম্যারিকে একটি রুমে বন্ধ করে জানলাতে পেরেক মেরে দেয় যেন সে ফ্লেমের সাথে দেখা করতে না পারে। এরপরে নেস্ট যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছিল তখনই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে তার আনা সেই রোবটটি চুরি হয়ে গেছে। এটা দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে টেনশন করতে থাকে, বুঝতে পারে এই কাজটা ফ্লেম ছাড়া আর কেউ করতে পারে না। তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে যেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারে এখানে ফ্লেম এসেছে কিনা। কিন্তু সে সেখানে আসা মাত্রই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপরে আক্রমণ শুরু করে দেয় আর সবাই মিলে তাকে মারধর করতে থাকে। তারা নেস্টকে বলে, তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্টে অর্জিত ছিল, সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। নেস্ট বলে, আরে এটা তোমরা কি বলছো? আমি তো নিজে জিজ্ঞাসা করতে এসেছি যে ফ্লেম আমার রোবট নিয়ে এখানে এসেছে কিনা, কিন্তু উল্টো তোমরা আমাকেই মারছো। নেস্ট বুঝতে পারে অবশ্যই ফ্লেম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে আর সেটা ওয়াটারম্যানদের দেওয়ার বদলে চুরি করে অন্য কোথাও দিয়ে দিয়েছে। তাই নেস্ট কোনোভাবে ওয়াটারম্যানদের থেকে নিজেকে ছাড়িয়ে ফ্লেমকে খুঁজতে থাকে। আরো বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্লেমকে পেয়ে যায় এবং নেস্টের সন্দেহ ঠিকই ছিল, ফ্লেমই সাপ্লাই চুরি করেছে আর সে সেটা আরামে খাচ্ছিল। তাই নেস্ট গান পয়েন্ট করে ফ্লেমকে ভয় দেখায় আর তাকে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে, এটা বলার জন্য যে সাপ্লাই সে নয় বরং ফ্লেম চুরি করেছে। কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেস্টেরও পানি শেষ হয়ে গিয়েছে। তাই ফ্লেম তাকে লোভ দেখায় এই বলে যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছি, এখন অল্প কিছু মদ বাকি আছে, তুমি বলো তো আমরা সেগুলোকে অর্ধেক করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানরা সর্বোচ্চ আমাদের হয়তো কিছুক্ষণ মারবে, কিন্তু যদি আমরা এখানে কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই এইখানেই মারা যাব। এই কথাতে নেস্ট রাজি হয়।
কিন্তু যখনই সে ফ্লেমকে রশি থেকে মুক্ত করে তখনই ফ্লেম তাকে হামলা করে বসে। বেচারা নেস্ট আগে থেকেও অনেক তৃষ্ণার্ত ছিল আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপরে ফ্লেম জোর করে সব মদগুলোকে নেস্টের মুখে ঢেলে দেয়, যেন ওয়াটারম্যান যখন তাকে দেখবে তখন তার কথা যেন সে বিশ্বাস করে এবং সে এটা বিশ্বাস করে যে নেস্টই সাপ্লাই চুরি করেছে। এরপর ফ্লেম নেস্টকে মেরে তাকে রোবটের সাথেই বেঁধে দেয়, যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর সবাই দেখে এটাই ভাবছিল যে রোবটই নেস্টের প্রাণ নিয়েছে। এরপর দেখা যায় জেরোম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে। সে সব রাগ রোবটের উপরই ঢেলে দেয়, সেটাকে ভাঙার চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করেছে রোবটই তার পিতার প্রাণ নিয়েছে। যখন ফ্লেম জেরোমকে এসে বলে রোবট ভেঙে কি লাভ, এটা সামনে গিয়ে আমাদেরই কাজ করবে, তাই এটাকে ভেঙো না, চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার পরিবারকে সামলাবো, তোমার ও তোমার মায়েরও খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্লেম ম্যাক্সের কাছে আসে আর বলে আমি একটি পাইপের লাইন চাই, যেন এটার সাহায্যে আমি নেস্টের জমি চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা কি তোমার মনে আছে? সেদিন যখন তোমরা সবাই সাপ্লাইয়ের জন্য নেস্টের উপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার থেকে এই ছুরিটা নিয়ে ফেলেছিল, আর আমি এই ছুরিটা তার বডির পাশে পেয়েছি, যেখানে তোমার নামটাও লেখা আছে, আর সবাই জানে তোমার সাথে তার লড়াই হয়েছিল। আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দেই যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন নেস্টকে মারতে পারেনি তখন সে পরের সুযোগ পেয়ে নেস্টকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের উপর। এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্লেমের কথায় রাজি হয়ে যায়। কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিটি পানি পেতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখন আবার তাদের ফসল চাষ হচ্ছে। ফ্লেম প্রতিদিন লাঙল চালায় যেন জমিতে ফসল ফলাতে পারে, আর দেখতে দেখতে তার পরিশ্রমেরও ফল পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল ফলতে শুরু করে, যেগুলো দেখে জেরোম আর বাকিরাও অনেক খুশি হয়ে যায়। তোমাদের আগেই বলেছি ফ্লেম আর ম্যারির রিলেশনশিপ ছিল, সুতরাং এরপর তাদেরও বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফ্লেম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যে এই সবকিছু নেস্টের ছিল, আর যদি আজ সে বেঁচে থাকতো তাহলে তার সাথে ম্যারির বিয়ে হতো না আর এই জমিগুলোও সে পেত না। নেস্টের মারা যাওয়ার পর সে সবকিছু নিজের করে নিয়েছে। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী চলে আসে, যাদের কথা শুনে ফ্লেমের পায়ের তলার মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তোমরা ফসল ফলিয়েছ সে জমিটাকে নেস্ট বন্ধ করে রেখেছিল, সেটা তো তোমার ফসল না, তাই এই জমিটা ব্যাংকের হলো, আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে। ফ্লেম বলে যে না, এই কথা তোমাদের ফসল ফলানোর আগে বলা উচিত ছিল, তুমি যদি প্রথমেই বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা তার কথা শোনে না আর বলে 1 সপ্তাহের ভিতর টাকা দিতে না পারলে এই জমিটিকে তুমি ভুলে যেও। এটা বলে তারা চলে যায়। ফ্লেম অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেস্ট আমাকে বোকা বানিয়ে দিয়েছে, ভিখারি কোথাকার, জমিন পর্যন্ত বন্ধক রেখেছে, এখন টাকা কোথা থেকে আসবে। ফ্লেম একটা পথ খুঁজে পায়, তা হচ্ছে তাদের রোবটটিকে বিক্রি করে দেওয়া, আর সে সেটাই করে। সে নেস্টের রোবটটিকে গাড়ি তোলে আর জেরোমকে বলে আমি রোবটটিকে বিক্রি করতে যাচ্ছি, যেন ওখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমি ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তবে ফ্লেম তো কোনো ভালো ছেলে ছিল না। সে রবির কাছে আসে এবং তাকে বলে তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি। এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্লেমের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই জায়গাতেই রেখে যায়। কিন্তু ফ্লেম একটি সময় রবির বাচ্চাটিকে বেঁচে ফেলে আর এখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দেবে। এটার খবর যখনই রবির কাছে আসে সে ফ্লেমের সাথে ঝগড়া করতে থাকে, কিন্তু ফ্লেম যেখানে বাচ্চাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করে আর কোনো লাভ ছিল না। বাচ্চাটা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না, তাই সে খারাপ লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে। তারা ফ্লেমকেও গুলি করার চেষ্টা করে, কারণ তাদের তো এতক্ষণ মনে হয়েছিল ফ্লেম রবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে। ফ্লেম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফেরে। সে রোবটকে সেখানেই ফেলে আসে, কারণ তাকে জেরোমকে তো বলতে হবে যে টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটকে বেঁচে এসেছে। এরপর দেখা যায় ব্যাংকের ঋণ পরিশোধ করার পর ফ্লেম জমিটা আবার পেয়ে যায়।
ওদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সে বদমাশা ফ্লেমকে শুট করছিল তখন কিছু গুলি রোবটটিরও গায়ে লেগে যায়, যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এই জন্যই সে অরিজিনাল ওনারের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। সেই ওনারের নাম হচ্ছে কেলভিন। সে যখনই রোবটটিকে দেখতে পায় সে অবাক হয়ে যায়। সেভাবে কার কাছ থেকে রোবটটা আবার ফিরে আসলো। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল, তাই কেলভিন রেডিওর সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবটটিকে নিয়ে যায়। কিন্তু জেরোম যখনই রেডিও অন করে সে অবাক হয়ে যায়। তাকে তো ফ্লেম বলেছিল সে রোবটটিকে বিক্রি করে দিয়েছে, এখন কেন কেলভিন নামের এই লোকটা বলছে রোবট তার কাছে? তাই সে ডিসাইড করে কেলভিন যখন রোবট ফিরিয়েই দিতে চায় তাহলে তো সেটিই ভালো। জেরোম নিজে গিয়ে সেই রোবটটি নিয়ে আসবে। এর পরের সিনে আমরা দেখতে পাই জেরোম রবির ওয়াইফকে দেখতে পাই, যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে। এখন সে একটি পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। ফ্লেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরোমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে, যেটা ফ্লেম লুকাচ্ছে। এর পরের দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে শহরের বর্ডারে তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না। তখনই সেখানে একটি মেয়ে আসে যার নাম আনা, যে কিনা এখানে গোপনে মানুষদের পাচার করার কাজ করছে। তাই সে জেরোমকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, সেটাও কম টাকায়। জেরোম যখনই আনাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ আনা হুবহু সেই রকমটা দেখতে যেমনটা তার বাবা তাকে সেদিন সেই ছোট চুলওয়ালা মেয়েটির ব্যাপারে বলেছিল। অর্থাৎ এটি সেই মেয়ে। জেরোম তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আনা তো নেস্টকে চেনে না, তাই জেরোম আর কিছুই বলে না। এরপর আনা জেরোমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরোম অবশেষে শহরে পৌঁছে যায়। শহরে আসার পর সে কেলভিনের সাথে দেখা করে, যেখানে সে তাকে রোবট ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটিও কেলভিন রিপেয়ার করে ফেলেছে। সে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। কিন্তু জেরোম যখনই রোবটকে মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে, যেটা লেজারের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো তেমন পরিষ্কার নয়, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে সেটিকে দেখা যায়। তখন সেই ভিডিওগুলোতে জেরোম তার পিতা নেস্টের সাথে হওয়া মুহূর্তগুলো দেখতে থাকে। এই ভিডিওগুলোতে সেই ভিডিওটাও ছিল যখন ফ্লেম নেস্টকে মেরেছিল, যার পর সে রোবটের সাথে তাকে বেঁধে দেয়। এখন এগুলো দেখে জেরোম প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে সত্যিটা জানতে পেরেছে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। জেরোম তার রোবটকে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে আসলেও সে ফ্লেমকে এটা বলে না যে সত্যিটা সে জেনে গিয়েছে, কারণ ম্যারি যদি জানতে পারে এসব কিছু ফ্লেম করেছিল তাহলে সে এসব সহ্য করতে পারবে না। এর উপরে সে প্রেগনেন্ট। তাই জেরোম একটি প্ল্যান করে আর ফ্লেমকে বলে, আমি শুনেছি রবি তোমাকে ডাকছে। এটা শুনে ফ্লেম টেনশন করে যে রবি তো মারা গিয়েছে, এখন এটা কোন রবি তাকে ডাকছে। তাই সে জেরোমকে বলে এটা হতেই পারে না, এটা অন্য কেউ। প্ল্যান ফেল হতে দেখে জেরোম একটা লেটারে লিখে ফ্লেমকে পাঠাও, যেন এটা পড়ে ফ্লেমের মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্লেম দেখে রবি তাকে সেই জায়গায় আসতে বলেছে যেখানে নেস্ট মারা গিয়েছে। ফ্লেম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে। সেখানে সে নিজে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যে আসল ব্যাপারটা কি। তাই সে সেই জায়গাতেই যায় যেখানে নেস্টকে সে মেরেছিল, কিন্তু একটা সময় সে ভুলে গর্তে পড়ে যায়, যেখানে পড়তেই তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতেই থাকে। তার সামনে জেরোম আসে, যার হাতে ছিল একটি গান। তাকে এত রাগে দেখে ফ্লেম বুঝতে পেরেছিল জেরোম সবকিছু জেনে গিয়েছে, আর এই সবকিছু ছিলই জেরোমের প্ল্যান। ফ্লেম তাকে বলে, দেখো যা হয়েছে আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি ম্যারি আর তোমার কত খেয়াল রেখেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি তো এগুলো সহ্য করতে পারবে না, তাই আমাকে যেতে দাও। কিন্তু জেরোম তার কথা শোনে না আর তাকে সোজা গুলি করে ফেলে। এরপর দেখা যায় সে রোবটটির মেমোরি রিসেট করে দেয়, যেন ম্যারি এ ব্যাপারে কোনোদিনও কিছু জানতে না পারে। সে চায় না ম্যারি এই সত্যটা জানুক। চলে যাওয়ার পর যখন ফ্লেম আর ঘরে আসে না তখন ম্যারি অনেক টেনশন করতে থাকে। জেরোম তাকে বলে সে কখনো ভালো মানুষ ছিলই না,
সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ম্যারি অনেক দুঃখী হয় আর নিজের মন থেকে ফ্লেমের জন্য ভালোবাসা বের করে দেয় এবং উল্টোটা তাকে ঘৃণা করতে শুরু করে। জেরোম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে। এরপর থেকে জেরোম আর ম্যারি তাদের ঘর চালনা শুরু করে দেয়। এখন তো তাদের কাছে জমিও আছে, যেটাতে চাষ হওয়া ফসল বিক্রি করে তারা তাদের মাকে ঘরে নিয়ে আসবে। আর এই মিক্স ফিলিং এর সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।